রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইতে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির হবে এবং আগের চাইতে অনেক সুন্দর হবে। রাম মন্দির হবে। বর্ডারে উস্কানি বন্ধ করেন। বিডিআর হত্যা করছেন, 17 বছরে কিছু বলিনি, এখন 1 গুলি চালালে 10 গুলি চালাবো। বর্ডারে গুলি করবে বিএসএফ, তারপর কি আমার ভাইরা লাঠি নিয়ে যাচ্ছে না? তাহলে সে দেশ কি পাগল না বলেন? আমেরিকা বলছে বাংলাদেশের মতো পাগল দেশকে কোনো দেশ কি করে দখল করতে পারবে না। ইন্ডিয়াকে মনে করায় দিচ্ছি, শোনেন, দোকালাম বেশি দূরে না, ডোকালাম বেশি দূরে না, লালমনিরহাট থেকে কিন্তু হাঁটা ধরবো ডোকালাম পর্যন্ত, কোনো উপায় খুঁজে পাবেন না। অতএব মূর্তি বানানো বন্ধ করেন, বর্ডারে উস্কানি বন্ধ করেন। বিডিআর হত্যা করছেন, 17 বছরে কিছু বলিনি, এখন 1 গুলি চালালে 10 গুলি চালাবো। আর এই জন্যে আজকের এই আমরা কি বলছি, আমাদের জুলাইকে যারা হাতছাড়া করছে সেই জন্য বলছি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ঐক্য ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট করা হয়েছিল 62 সালে পাকিস্তানের নিষ্পেষণ থেকে মুক্তি পাওয়ার জন্য। ঠিক আজকে আপনারা কি জানেন এই গাছগুলোতে লাশ ঝুলানো ছিল? 1857 সালে এইখানে লাশ ঝুলানো ছিল যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে। সেই জন্য আমি এই জায়গাটাকে বেছে নিছি। এই সেই ভাইরাল ভিডিও যে ভারতের বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের একটি ছাগল চুরি করে নিয়ে যায়। আপনারা চাইলে এই পুরো ভিডিওটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন। আপনাদের একটি শেয়ারে যথেষ্ট। মনে রাখবেন, ভারত প্রতিনিয়ত আমাদেরকে এটা বলে আমরা খারাপ, আমরা সীমান্তে এটা করি ওটা করি, কিন্তু ভারত যে সরাসরি ছাগল চুরি করে, সেই ছাগল চুরির ভিডিও শেয়ার করে দেন এখনই। একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার 1 বছরের কোনো সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 45 মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য 8টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। 1 বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। দাদা, জাহাঙ্গীর খানের মতো লোকের জন্য সংখ্যালঘু মহিলারা রাস্তায় নেমেছে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে। যে রাস্তায় নামবে, আন্দোলন করবে, সেও তার সঙ্গে ভেতরে যাবে, এটা যেন মনে রাখেন। যে চোরেদের সঙ্গে থাকবে, ডাকাতদের সঙ্গে হবে, তাদেরকে চোর ডাকাত হিসাবে ট্রিটমেন্ট করা হবে। সেই জন্য হামদর্দি দেখাবেন না। যখন ওখানকার হিন্দুরা দিনের পর অত্যাচারিত হচ্ছিলেন, যখন ভোট দিতে পারছিলেন না, এখনো 5 বছর দোকান বন্ধ আছে আমাদের ছেলেদের, সোনা দানার দোকান খুলতে পারেনি, তখন এরা কোথায় ছিল? এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। জামাত ইসলাম নামে কলঙ্কিত, তারা শুধু ইসলামটাকে ইউজ করে, বাট তারা কোনো রকম ইসলামের ধারে কাছে নাই। যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত ইসলামকে গ্রহণ করেন, আমার বিশ্বাস তারা জামাত ইসলামে কোনদিন থাকবে না। আপনার মতো একজন হিন্দু কাফের ভারতের দালালের কাছ থেকে বাংলাদেশের মুসলমানরা ইসলাম শিক্ষা নেবে? বাংলাদেশের মুসলমানরা জামাত ইসলামকে সাপোর্ট করবে কি করবে না সেটা আপনার মতো একজন কাফেরের কাছ থেকে জানতে হবে? আপনি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার দুঃসাহস কি করে পান? আপনি নিজেই তো অন্য ধর্ম বিলং করেন।
99% মুসলমান দেশে দাঁড়িয়ে আপনি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন, কত বড় দুঃসাহস আপনার। আপনার মনে রাখা উচিত এটা আপনার বাপ মোদির দেশ না, এই দেশ আর আপনার বাপ মোদির চাকর সেই শেখ হাসিনার হস্তান্তর নাই, বুঝছেন? বাংলাদেশের জনগণরা খুব ভালো করে জানে আপনাদের মতো কিছু হিন্দুরা বাংলাদেশে থেকে ভারতের রয়্যাল এজেন্ট হয়ে বাংলাদেশে ক্ষতি করার জন্য ভারতের স্বার্থ হয়ে কাজ করতেছে, বুঝছেন? আমরা শেখ হাসিনার আমলে দেখছি আপনার মতো কিছু উগ্র হিন্দুরা মুসলমান দেশে দাঁড়িয়ে মুসলিমের উপরে জুলুম চালাইছে। আপনার বাপ মোদি এখন ভারতে মুসলমানদের উপরে অত্যাচার জুলুম চালাচ্ছে, আমরা দেখতেছি না? তাই এটা মাথা থেকে ফেলেই দেন যে আপনাদের সেই নোংরা পরিকল্পনা বাংলাদেশের জনগণ আর সাকসেস হইতে দিবে। আপনার আম্মা শেখ হাসিনা এই জমিন আর ফিরে আসবে না, তাই সাবধান হয়ে যান। আমি বাংলাদেশের সব হিন্দুকে নিয়ে কথা বলতেছি না, বাংলাদেশে এর মতো অনেক হিন্দু আছে যারা ভারতের রয়্যাল এজেন্ট হয়ে বাংলাদেশে থেকে ভারতের স্বার্থ নিয়ে কাজ করতেছে। আবার অনেক এমন হিন্দু আছে যারা বাংলাদেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, যাদের কাছে ধর্মের স্থান আলাদা, ধর্মকে তারা অনেক সম্মান করে, কিন্তু দেশের সম্মান, দেশের প্রতি ভালোবাসা, মা মাটির প্রতি ভালোবাসা তাদের অবশ্যই আলাদাভাবে আছে। তারা বাংলাদেশের স্বার্থকে ভারতের কাছে বিলিয়ে দেয় না। এমন অনেক হিন্দু আছে নিজের দেশকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসে। আমরা দেখি আমাদের অনেক হিন্দু ভাই বোনদেরকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি তারা নিজের দেশের জন্য সব ধরনের কষ্ট করতে প্রস্তুত, তারা কখনো ভারতের সাপোর্ট করে না। তাদের কাছে বাংলাদেশ সবার উপরে, কারণ এটা তাদের দেশ, আমাদের দেশ। যেমন অনেক হিন্দুরা আছে এদের মতো বাংলাদেশকে ভারতের কাছে বিলিয়ে দিতে চায়, বিক্রি করে দিতে চায়। আবার অনেক মুসলমানও আছে এদের মতো যে ভারতের দাদাবাবুদের কাছে এই বাংলাদেশকে বিকিয়ে দিতে চায়। আবার এমন অনেক হিন্দুও আছে, মুসলমান আছে এই দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দিতে চায়। তাই একটা নিষিদ্ধ দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে নিয়ে মহিলা ওপেন স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। সরকারের এই ধরনের রয়্যাল এজেন্টের প্রতি দৃষ্টি রাখা উচিত। এদেরকে আইনের আওতায় এনে তদন্ত চালায় এদের দৌড় কতটুকু, এরা কিভাবে ভারতের স্বার্থ হয়ে এই দেশের থেকে কাজ করতেছে এটা তদন্ত করা উচিত। আর সাবধান হয়ে যান, বুঝছেন? নিজের ধর্ম নিয়ে থাকেন, ইসলাম ধর্ম নিয়ে কথা বলবেন, আপনার সৌমা মামা মুসলমানরা ফাইলা দিবে, বেয়াদব মহিলা। আদ্দিন হসপিটাল বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের লাইসেন্সটাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে ওই হসপিটাল থেকে একদিনে 6টা বাচ্চা মারা গেছে। কারণটা আমরা সবাই জানি অলরেডি, কারণ প্রাথমিক তদন্তে উঠে আসছে যে ওই 6টা বাচ্চা যেই রুমটাই ছিল ওই রুমে এসি রুম ছিল এবং সম্ভবত ওই বাচ্চাদের মায়েরাও ছিল। রাত অনেক গভীর, রাত 1টা-2টার দিকে কোনো একজন বাচ্চার মা একটু রিকোয়েস্ট করেন যে এসিতে তার প্রবলেম হচ্ছে, এসিটা বন্ধ করে দেওয়ার জন্য। এসিটা বন্ধ করে দেওয়া হয়, দ্যাটস ওয়াই সম্ভবত এসির যে ইফেক্ট, এসি বন্ধ করার যে ইফেক্ট, এটা বাচ্চাদের উপরে গিয়ে পড়ে, সকালবেলা একটার পর একটা বাচ্চা মারা যায়। তো হসপিটাল থেকে বাচ্চা মারা গেছে এটা তো মেনে নেওয়া যায় না। সরকার এখানে বৈপ্লবিক একটা সিদ্ধান্ত নিছে এবং চরম হিউম্যানিটির পরিচয় দিছে, পুরা হসপিটালটাই বন্ধ করে দিছে। চমৎকার একটা সিদ্ধান্ত। তো যাই হোক, আমি এটাকে একটু রিলেট করি অন্য অন্য হসপিটালের সাথে। দেখেন, একটা হসপিটালে একটা রুগী যখন যায় তখন ওই রুগীর সাথে 2টা ঘটনা ঘটে। আইদার সে মারা যায় অর সে সুস্থ হয়ে বাড়িতে চলে আসে, এর বাইরে আর কোনো সিকোয়েন্স ঘটে না, তাই না? তো হসপিটাল মানেই হচ্ছে মারা যাবে আর সুস্থ হবে, এটা হচ্ছে কমন লজিক ফর অ্যানি হসপিটাল। তো আদ্দিন হসপিটাল থেকে বাচ্চা মারা গেল, হসপিটাল বন্ধ করে দেওয়া হইলো, এটা তাহলে কেমন হইল? এবার আসেন একটু কমন লজিকে আসি। 2012 সালে আমি আমার বাবাকে নিয়ে যখন ঢাকা সিএমএসের আইসিইউতে ছিলাম, আমি 7 দিন ছিলাম, তখন আর্মিতে ছিলাম এবং ওই সময়টা আমার বাবা মারা যান। তো আমি একটা জিনিস অবজার্ভ করতাম যে আইসিইউর রুম ছিল 2টা রুম থেকে গড়ে প্রতিদিন 3 থেকে 4টা লাশ বের হইতো। তো হসপিটালে গেলেই একটা রুগী যদি মারা যায় এবং সংখ্যাটা যদি এরকম 3, 4, 5, 6 হয়, তাহলে ঢাকা সিএমএস অনেক আগেই বন্ধ করে দেওয়ার কথা, উইথ দ্য লজিক, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা একটা মিলিটারি এরিয়া, রিস্ট্রিক্টেড এরিয়া, সবাই যেতে পারে না, এইটার এক্সাম্পল তো নেওয়া যায় না। আমরা সবাই যেখানে যেতে পারে ওইটার এক্সাম্পল নেই। রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল সহ বিভাগীয় পর্যায়ে যত মেডিকেল কলেজ হসপিটাল আছে, এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই নিজস্ব আইসিইউ আছে এবং আপনি খোঁজ নিয়ে দেখবেন একটা সরকারি বড় বিগেস্ট হসপিটালগুলো থেকে প্রতিদিন কি পরিমাণ লাশ বের হয়। তো এই যে মানুষগুলো মারা যায়, এদের মধ্যে অব্যবস্থাপনা আছে, অবহেলা আছে, রোগীর ক্রিটিক্যাল কন্ডিশনের কারণে, অনেক কারণে মারা যায়, তাই না? তো রোগী মারা গেলেই যদি হসপিটাল বন্ধ করে দেওয়া হয়, তাহলে সরকারি হসপিটালগুলো তো চলার কথা না। ঠিক আছে, মানলাম এটা সরকারি হসপিটাল, লাখ লাখ মানুষ এটার সাথে একদম ডিরেক্ট কানেক্টেড। আমরা একটু প্রাইভেট হসপিটালের দিকে যাই। স্কয়ার হসপিটাল আছে, ল্যাব 8 আছে, এরপরে আরও কি হাবিজাবি হসপিটাল আছে ঢাকায়, যেখানে মন্ত্রী মহোদয়েরা এখানে চিকিৎসা নেয়। তো
স্কয়ার, ল্যাবেইড সহ বড় বড় এই সমস্ত প্রাইভেট হসপিটাল কি কখনো বন্ধ হয়েছে অব্যবস্থাপনার কারণে কোনো রোগী মারা গেলে? নাকি এরকম কোনো রেকর্ডই নাই? ভরি ভরি আছে, আপনি কয়টা নেবেন? স্কয়ার হসপিটালের যদি আমি তাদের অব্যবস্থাপনার কথা বলা শুরু করি তাহলে একদিন লাগবে বা আরও বেশি লাগতে পারে। তো স্কয়ার হসপিটাল কখনো বন্ধ হয়েছে? হয়নি এবং হবেও না। কারণ আছে, অনেকগুলো কারণ আছে, কিন্তু আদ্দিন হসপিটালে বাচ্চা মারা গেল, আমি ধরলাম এটা অব্যবস্থাপনা, কারণ ওইখানে আসলে কেউই বুঝতে পারেনি এসি বন্ধ করার কারণে বাচ্চা মারা যাবে। প্রাথমিক তদন্তে যেটা আসছে আমি ধরে নিলাম অব্যবস্থাপনা। তাই বলে হসপিটাল বন্ধ হয়ে যাবে? অব্যবস্থাপনার কারণে কি অন্য কোনো হসপিটাল বন্ধ হয়েছে? চলেনি, হসপিটালটাই বন্ধ করে দিতে হবে? তো এত সুন্দর আপনি সরকার পক্ষ থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এত সুন্দর একটা সিদ্ধান্ত নিলেন হিউম্যানিটির পক্ষে, তো ওই 6টা বাচ্চা ব্যতীত বাকি যে রুগীরা আছে তাদের জন্য আপনি কি করলেন? কোনো কাজ করছেন? প্রত্যেকটা রুগী প্রত্যেকটা ডাক্তারের সাথে কানেক্টেড, যারা রানিং ট্রিটমেন্ট নিচ্ছে সবাইকে অবজারভেশনে রাখছে। কোনো রুগীকে দেখা যাচ্ছে একটা ট্রিটমেন্ট দিয়ে পরীক্ষা করা হচ্ছে, একটা ওষুধ দেওয়া হচ্ছে যে এতদিন খান তারপরে দেখা যাবে। এই যে চেইন অফ ট্রিটমেন্ট চলতেছে, এটা যে হুট করে লাইসেন্স ক্যান্সেল করে দিয়ে হসপিটালটা বন্ধ করলেন, এরা এখন কোথায় যাবে? এটার কি ব্যবস্থা নিচ্ছেন? আপনি তো হিউম্যানিটির পরিচয় দিয়েছেন, তো এইটার এখন কি ব্যবস্থা হয়েছে? কিছুই হয় না, কিছু হবেও না, বিকজ এটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশটা আসলে ব্যবসায়ীদের জন্য কোনো সেফ বা সুইটেবল এনভায়রনমেন্ট ক্যারি করে না, এটা সবাই জানে। সে ফর এক্সাম্পল, আমি অনেক গভীরে যাচ্ছি না, এই তো রিসেন্টলি একটা এক্সাম্পল দিচ্ছি। নবীন ফ্যাশন নামের একটা পাঞ্জাবি শোরুম ছিল না, যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল? কেন বন্ধ করে দেওয়া হয়েছিল? তার অপরাধ কি? অপরাধ হচ্ছে সে অল্প দামে লাভ কম করে পাঞ্জাবি বিক্রি করতো, এটা হচ্ছে তার অপরাধ। এবং এক চুতিয়া, এক ক্ষমতাধর হারামখোরের বাচ্চা ওপেনলি এসে একদম ওপেন থ্রেট দিয়ে একটা বৈধ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে চলে গেল। এটা বাংলাদেশে আমরা দেখছি। তো ওইটা হইতে পারলে আদ্দিন হসপিটাল বন্ধ হবে না কেন? আদ্দিন হসপিটালে তো আরও মেলা কারণ আছে, তাই না? কারণ এখানে মানুষের পজিটিভ রিভিউ আছে, এরা নিম্ন মধ্যবিত্ত বান্ধব সেবা দিয়ে থাকে, এরা খরচ কম নেয়, ব্যবস্থাপনা মোটামুটি ভালো, যাই হোক পজিটিভ রিভিউ অনেক বেশি, জনপ্রিয়তার শীর্ষে যাচ্ছে একটা প্রাইভেট হসপিটাল হওয়া সত্ত্বেও। এগুলো তো আসলে শকুনের চোখ লাগারই কথা, খুবই স্বাভাবিক। বাঙালি এমনিতেই তো ভালো কোনো সাবজেক্ট নিয়ে কেউ যদি ওপরে ওঠে তাহলে তাকে টেনে তুলে মানে ধরে নিচে নামায়, আর এতগুলো পজিটিভ রিভিউ যেখানে থাকবে সেখানে তো শকুনের চোখ থাকবেই। এটা একটা ব্যাপার। তারপরে হসপিটালে নামের আগে আদ্দিন শব্দটা উল্লেখ আছে, ইসলামিক মাইন্ডের হবে কেন, তাই না? ইসলামিক হসপিটাল, ইসলামিক ব্যাংক, মির্জা ফখরুল ইসলাম, এরা তো কেউ ইসলাম না, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। তো ইসলাম যুক্ত করাটাও আসলে এক ধরনের অপরাধ। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের ওই কথাটা শুনলে কিছুটা বোঝা যায়। তো আদ্দিন নাম দিবে কেন? ওখানে দিতে পারতো জেনারেল হসপিটাল, তাইলে তো আর বন্ধ হয় না। এরপরে হসপিটালে যে অনার, উনি মুখে দাঁড়িয়ে রাখবে কেন? এত সুন্দর দাঁড়িয়ে রাখবে, মাথায় টুপি রাখবে, সুন্দর করে কথা বলবে, জামাতের লোকদের সঙ্গে ওঠা বসা করবে, আবার তার হসপিটাল চলবে। এত সহজ না। বাংলাদেশে নট অনলি হসপিটাল, আপনি যে কোনো ব্যবসা শুরু করা ট্রাই করেন, আপনার নিজস্ব প্রোডাক্ট আছে, অথবা আপনি প্রোডাক্ট বাইরে থেকে এনে একটা ব্র্যান্ড দিয়ে, নিজস্ব একটা ব্র্যান্ড দিয়ে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান না, দেখেন না কেমন ঠেলা, কতগুলো চক্করে আপনাকে ফেলবে, কত লাইসেন্সের চক্করে আপনাকে ফেলবে, কত টাকা খরচ হয়ে যাবে আপনার প্রোডাক্ট কেনার আগেই। এরপরে আপনি ওই ব্যবসা প্রতিষ্ঠানটা রান করার পরে আপনি চিন্তা করবেন যে হিউম্যানিটি বান্ধব একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাবেন, আপনি মানুষের উপকার করবেন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে। এত সহজ বাংলাদেশে? এই মানে আদ্দিন হসপিটাল সাহস পাইল কোত্থেকে যে ফিস কম নেয়ার, সেবামূলক প্রতিষ্ঠান চিন্তা ভাবনা করার? তো যাই হোক, সরকার চমৎকার সিদ্ধান্ত নিছে। এরকম রোগী যদি হসপিটাল থেকে মারা যায় তাহলে হসপিটালটাই বন্ধ করে দেওয়া হোক, খুবই মানবিক একটা সিদ্ধান্ত নিছে। তবে কোশ্চেন একটা রেখে গেলাম সরকারের কাছে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারেই তো হসপিটালটা বন্ধ হয়েছে, তাদের কাছে কোশ্চেন রেখে গেলাম। বন্ধ করলেন ভালো কথা, কিন্তু বাংলাদেশ সংবিধানের কোন ধারা অনুযায়ী, বাংলাদেশ সংবিধানের কোন আইন অনুযায়ী আপনি একটা রানিং হসপিটাল, একটা রেপুটেড হসপিটাল, একটা রেজিস্টার্ড হসপিটাল
আপনি রুগী মারা যাওয়ার কারণে বন্ধ করলেন কোন আইনে, এটা আমাদের জানা দরকার একজন সাধারণ নাগরিক হিসেবে। কারণ ওই সমস্ত হসপিটাল তো আমাদেরও যেতে হয়, আমরা তো আর ল্যাবে এইটা যাইতে পারি না। আর যদি আপনি বের করে দিতে পারেন যে অমুক লজিকে বন্ধ করছে, অমুক আইনে বন্ধ করছে, তাহলে বাকি যে রুগীরা ভুক্তভোগী ছিল যারা রানিং ট্রিটমেন্টে আছে তাদের জন্য কি ব্যবস্থা করছেন? একজন সাধারণ নাগরিক হিসেবে এই কোশ্চেনটা তো আমি করতেই পারি, কারণ আমারও তো ফ্যামিলি মেম্বার কেউ না কেউ কোনো না কোনো হসপিটালে নিয়ে যেতে হতেই পারে, তখনও তো আমাকে প্রশ্ন করতে হতে পারে, তাই না? সো এই প্রশ্নটা থাকলো সাধারণ নাগরিক হিসেবে। আপনারা কি জানতেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার গৃহশিক্ষক ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব? প্রধানমন্ত্রী যখন হাই স্কুলে পড়াশোনা করে তখন ওনার গৃহশিক্ষক ছিলেন সালাউদ্দিন সাহেব। তো উনি জানতেন যে ওনার ছাত্রের ব্রেন এবং মেধা সম্বন্ধে। এজন্যই বর্তমানে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরেও ওনার হাত ছাড়ছেন না। যেখানে প্রধানমন্ত্রী যাচ্ছেন উনি সেখানে যাচ্ছেন। যে সাবজেক্ট নিয়ে কথা বলা উচিত না স্বরাষ্ট্রমন্ত্রীর, অন বিহাফ অফ প্রধানমন্ত্রী উনি কথা বলছেন প্রধানমন্ত্রীর পক্ষে, কারণ উনি জানেন যে দুর্বল ছাত্রের হাত কখন ছাড়তে নাই। এই জন্যই উনি ওনাকে বারবার গাইডলাইন দিয়ে যাচ্ছেন। খবরটা ছোট্ট। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতা, আর জামাত নেতা শিবির নেতা বর্তমান ডাকসু বিপি সাদিক কায়েম, তারা দুজন ইংল্যান্ডে গিয়েছেন, বিলেতে গিয়েছেন। তো মূল ব্যাপারটা হলো যে স্টেপ বাই স্টেপ বলি। সাদিক কায়ুম কিংবা হাসনাত আবদুল্লাহ মানে তারা যে সামাজিক অবস্থায় বা যে পরিবার থেকে এসেছেন সেখান থেকে যদি এই তাদের বর্তমান অবস্থা ধরেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী ট্রাভেল এরিয়া যদি হয় তারা যেতেন বা যাওয়ার ইচ্ছা থাকতো, তাহলে তারা হয়তো বড়জোর সিঙ্গাপুর যেতেন, বড়জোর মালয়েশিয়াতে যেতেন, ভুটান যেতেন। আর এই যে তারা যে বিলেতে গেলেন, ইংল্যান্ডে গেলেন, এটা হিউজ কস্টলি। তারা যে পরিবারকে রিপ্রেজেন্ট করেন কিংবা রাজনীতি যে পর্যায়ে এসেছেন সেখানে আসলে এই বিলেত ভ্রমণ তাদের ব্যক্তিগত ভ্রমণ নয়। এই ভ্রমণের পেছনে জামায়াত ইসলামীর গ্রিন সিগন্যাল, ফাইন্যান্স এবং যাকে বলা হয় নেগোসিয়েশন রয়েছে, একটা ভিশন এবং মিশন রয়েছে। তো জামাত এত লোক থাকতে এই মুহূর্তে কেন সাদিক কায়ুমকে এবং হাসনাতকে লন্ডনে পাঠালেন? 2 নম্বর হলো যে আমাদের দেশে এখন এমন একটা অবস্থা যে ইউরোপের ভিসা পাওয়া, সেটা মন্ত্রী হন কিংবা এমপি হন, ডাজ নট ম্যাটার। মন্ত্রী এমপি হলেই যে আপনি ভিসা পাবেন এটা কিন্তু এত সহজ বিষয় নয়। যেখানে আপনি চিন্তা করেন সরকারের একজন প্রতিমন্ত্রীকে দিল্লি এয়ারপোর্টে আটকে দেওয়া হলো, তাকে সেখানে ঢুকতে দেওয়া হলো না। যে বদনাম বা যে অভিযোগ বা যে অপপ্রচার চলছে সেটা হলো স্বয়ং প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আমেরিকার ভিসা তিনি পাচ্ছেন না বা পাবেন না। তিনি জাতিসংঘ অধিবেশনে যেতে পারবেন সেটা হলো অ্যাজ এ ডেলিগেটস হিসেবে, এবং ওটা শুধুমাত্র জাতিসংঘের অধিবেশন কেন্দ্রিক নিউ ইয়র্কের একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত তিনি মুভমেন্ট করতে পারবেন। কিন্তু আমেরিকার ভিসা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কপালে জুটেনি। এই ধরনের কথাবার্তা চলছে, আমরা সত্য মিথ্যা কিছু জানি না। তো সেই অর্থে আপনি জামাতের এমপি হলে বা বিএনপির এমপি হলে এই যে ইংল্যান্ডের ভিসা পাবেন, নট লাইক দ্যাট। এখানে ইংল্যান্ড যখন এই দুজনকে ভিসা দিয়েছে, ইট মিনস সেখানে একটা ইংল্যান্ডের সরকার এবং ইংল্যান্ডের যে প্রেশার গ্রুপ রয়েছে তাদের সঙ্গে জামাতের, এনসিপির, হাসনাত কায়ুমের একটা যাকে বলা হয় নেগোসিয়েশন হয়েছে এবং তারা চাচ্ছে যে তারা ইংল্যান্ডে যাক। থার্ড, যেটি আওয়ামী লীগের লোকজন এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, করেছে কিনা, একবার শুধু এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো এই তারা এই হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়ুম তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাব রয়েছে, ডিবেটিং ক্লাব রয়েছে, সেখানে তাদেরকে দাওয়াত করা হয়েছে বক্তব্য দেওয়ার জন্য। এটা চারটিখানি বিষয় নয়। যেমন স্যাথাম হাউজের সঙ্গে একটা বৈঠক করা, তাদের একটা গবেষণা করা, বা এই অক্সফোর্ডের যে ডিবেট ইউনিয়ন এখানে বক্তব্য দিতে পারা, যাওয়া, এটা প্রথমত সহজ ঘটনা নয়।
আপনি এখানে অনেকগুলো বক্তব্য দিয়েছেন, একবার বা দুবার বক্তব্য দিয়েছেন এখানে ভারতের শশী থারুর। এখানে একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন ডক্টর গহর রিজভী। আপনি জানেন যে গহর রিজভী ওয়ার্ল্ড রিনাউন্ড একজন অধ্যাপক। তিনি অক্সফোর্ডে পড়িয়েছেন, কেমব্রিজে পড়িয়েছেন, হার্ভার্ডে তিনি ফুল অধ্যাপক ছিলেন। তো কাজে তার মতো মানুষ সেখানে বক্তব্য দিতে গিয়ে সাংবাদিক মেহেদী হাসানের ইন্টারভিউতে যেভাবে তিনি সেখানে নাস্তানাবুদ হয়েছেন, বিস্ময়কর। তো এইরকম একটা জায়গাতে হঠাৎ করে সাদিক কায়ুম এবং হাসনাত আবদুল্লাহকে দাওয়াত করা হলো কেন? এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং বর্তমান সংসদ সদস্য, তিনি বক্তব্য দিতে যাচ্ছেন। এটি এলিট সোসাইটিতে, আমাদের দেশের যে এলিট সোসাইটি যারা আছেন, সেটা দেবপ্রিয় বলেন, প্রথম আলো বলেন, অন্যান্য যারা বলেন, যারা নিজেদেরকে এলিট মনে করেন, পার্থ বলেন, তারা সবাই হায় আল্লাহ, এটা কী করে সম্ভব? আমরা ওখানে ওই ডায়াসে বসে বক্তব্য দেব, আমাদেরকে দাওয়াত দিবে, এটা তো আমরা কল্পনাই করতে পারি না। তো সেখানে এরা গেল কি করে? এবং এই কাজগুলো জামাত করেছে অথবা জামাতের পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয়েছে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে একটা ডিবেটিং টিম আছে তাদের সঙ্গে ইংল্যান্ডের হোমল্যান্ড সিকিউরিটি, তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটা যোগাযোগ এবং বর্তমান ব্রিটিশ সরকার, তারা চাচ্ছে যে জামাতের এই রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা ইংল্যান্ডে জনমত তৈরি করুন। এবং এটা বিএনপির জন্য একটা, যাকে বলা হয়, হিউজ থ্রেট। আর আওয়ামী লীগের জন্য এটা আরও বড় থ্রেট। আপনারা সবাই জানেন যে ইউনূস জমানাতে ইউরোপীয় ইউনিয়ন আনকন্ডিশনালি জামাতকে সাপোর্ট দিয়েছে। তারা সফল হতে পারেনি, যে কোনো কারণে নির্বাচন হয়ে গেছে, তারেক রহমান সাহেব দেশে আসছেন এবং এটা কেন কিভাবে হলো, এটা মনে হয় যে আলটিমেটলি তারেক রহমান সাহেব 25 তারিখে আসছেন, এর আগের 15 দিনও না, 10 দিনের আগের দেশের ভিতরে এবং বাইরের এমন কিছু ঘটনা এখানে ঘটেছে যে ঘটনাটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সামাল দিতে পারেননি। তাদের যারা বন্ধু ছিল ইউরোপীয় ইউনিয়ন, তারাও সামাল দিতে পারেনি। এই হলো ঘটনা। কিন্তু বাস্তবতা হলো যে ইউরোপীয় ইউনিয়ন, ইংল্যান্ড, তারা প্রাণান্তভাবে চাচ্ছিল যে জামাত ক্ষমতায় আসুক এবং সেই অর্থে এনসিপির যারা লোকজন ছিলেন তারা কিন্তু অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন। তাদের কনফিডেন্স এবং আত্মবিশ্বাস ওই পর্যায়ে চলে গিয়েছিল। সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়নি, বরং নির্বাচনের এক মাস পরে আবার ইউরোপীয় ইউনিয়ন যে নড়াচড়া শুরু করেছে, সেই নড়াচড়াতে তারা 1 নম্বর তাদের পছন্দের দল হিসেবে তারা জামাতকে বেছে নিয়েছে এবং দ্বিতীয়ত তারা এনসিপিকে প্রমোট করতে চাচ্ছে। এবং এর প্রেক্ষিতে এনসিপি যেভাবে পুনর্গঠিত হয়েছে এবং যে কনফিডেন্স নিয়ে জামাতের আমির, এনসিপির সভাপতি নাহিদ ইসলাম, তারা যেভাবে কথা বলছেন, যেভাবে হাসনাতের আসলে শেষ হয়ে যাওয়ার কথা, হাসনাতের যে পার্লামেন্টে আসাটা মূলত এটাকে একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন, এটাকে নিয়তি বলতে পারেন, এটাকে ভাগ্য বলতে পারেন। কারণ ওখানে যদি ভোট হতো, বিএনপির যে প্রার্থী মঞ্জুরুল ইসলাম, যে মুন্সি সাহেব আছেন, ফখরুল ইসলাম মুন্সি, তিনি যদি থাকতেন তাহলে হাসনাত কত ভোট পেতেন, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে। কাজেই এটা, এই যে মঞ্জুরুল ইসলাম মুন্সি সাহেবের প্রার্থিতা বাতিল করা, এটা দুর্ঘটনা হতে পারে, এটা অ্যাক্ট অফ গড হতে পারে, বা এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পলিসির একটা থিওরি হতে পারে। কাজেই হাসনাতকে পাশ করিয়ে আনা, হাসনাতের পার্লামেন্টে যাওয়া, আবার পার্লামেন্টে যাওয়ার পরে হাসনাত যে ক্ষমতা দেখাচ্ছেন, যে কথাগুলো বলছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের যে সকল পাওয়ারফুল মিনিস্টার রয়েছেন, তারা যেভাবে হাসনাতকে ভয় পাচ্ছেন, হাসনাতকে প্রিভিলেজ দিচ্ছেন, হাসনাতকে ফ্লোর দিচ্ছেন, ইট ইজ মনে হচ্ছে তার পেছনে আমেরিকা আছে, তার পেছনে মার্কিন ডিপ স্টেট আছে, তার পেছনে ইউরোপ আছে, তার পেছনে আরও বড় বৃহৎ শক্তি আছে। যদি সেটা না থাকতো তাহলে হাসনাতকে এভাবে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে সরকার কখনোই এতটা প্রিভিলেজ দিত না। এটা স্বাভাবিক। যেখানে ইউনূস জমানাতে বলা হতো যে এনসিপি কোনো একটা দলই না, জামাতকে তারা কোনো দলই মনে করছে না, এখন
নির্বাচিত হওয়ার পর তারেক রহমান সাহেব নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন। সংসদে নাহিদ ইসলাম যখন কোনো বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যটা যে কোনো কারণেই হোক, প্রধানমন্ত্রী, সালাউদ্দিন সাহেব, জামাতের আমির এবং নাহিদ, তাদের যে বক্তব্য ইকুইভ্যালেন্ট হচ্ছে, সমপর্যায়ের হয়ে যাচ্ছে। অন্যদিকে পার্থ বা প্রধানমন্ত্রী কিংবা সালাউদ্দিন সাহেব, তারা যে লেভেলে বক্তব্য দিচ্ছেন সেটার যে গুরুত্ব, হাসনাত আবদুল্লাহর মানে বক্তব্য ঠিক একই গুরুত্ব সেখানে পাচ্ছে, এমনকি বেটার দেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তো কাজী এই যে পার্লামেন্টে নাহিদ ইসলামের উত্থান, তার পারফরমেন্স, এবং হাসনাত আবদুল্লাহর উত্থান এবং তার যে পারফরমেন্স, এটার সঙ্গে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানার যে 18 মাস বা নির্বাচনের পরবর্তী 1 মাস, এটার কোনো ধারাবাহিকতা পাবে না। মনে হবে যে তারা নতুন করে তাদের যে চুল্লি আছে, পারমাণবিক চুল্লি আছে, রাজনীতির যে নিউক্লিয়ার পাওয়ার আছে, সেই নিউক্লিয়ার পাওয়ারে দে হ্যাভ গট এ নিউ ফুয়েল। সেখানে গত 2 মাসের মধ্যে বা আড়াই মাসের মধ্যে, লাস্ট আড়াই মাসের মধ্যে এনসিপির মধ্যে, জামাতের মধ্যে এমন কিছু রিফুয়েলিং করা হয়েছে, এমন কিছু ফুয়েল সেখানে লোড করা হয়েছে যেটার কারণে তারা এখন ভীষণ শক্তিশালী, এবং তাদের যে মুভমেন্ট, এই মুভমেন্ট সরকার কাউন্ট করতে বাধ্য হচ্ছে এবং তাদেরকে পাত্তা দিতে বাধ্য হচ্ছে, এবং পাত্তা না দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। এবং আপনি দেখুন যে সাম্প্রতিক সময়টিতে যেভাবে ইসলামী ব্যাংকে একটা প্রবলেম তৈরি হলো, এবং জামাতের ইচ্ছায় এখানে সরকার বলতে গেলে, বাংলাদেশ ব্যাংক বলতে গেলে আত্মসমর্পণ করতে নাকে খত দিতে বাধ্য হয়েছেন। আবার যত শক্তিমত্তা নিয়ে যেভাবে সেই আদ্দিন হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে, এটার যে সেন্টিমেন্ট, এটাকে সরকার যেভাবে ক্যাশ করেছে, সেই ক্যাশমেন্টটা এখন আর সরকারের হাতে নেই। সরকার এই যে লাইসেন্স বাতিল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এটাকে একটি পলিটিক্যাল ব্লান্ডার হিসেবে মনে করা হচ্ছে, সরকার একটি ভুল সিদ্ধান্ত মনে করা হচ্ছে, এবং জামাত এবং তাদের যারা বট বাহিনী রয়েছে তারা সবাই মিলে এই আদ্দিনের ঘটনাটা অ্যাবসলিউটলি জামাতের পক্ষে এবং আদ্দিনের পক্ষে নিয়ে গেছে। ফলে সরকার বিব্রত অবস্থায় পড়ে গেছে। আর এই ঘটনা যখন চলছে, ঠিক সেই সময়টিতে সেই হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম তারা এখানে বক্তব্য দিতে গেলেন। তারা কি বক্তব্য দিবেন, কয়জন শুনবে, সেটা কতটা ভাইরাল হবে, ইট ডাজ নট ম্যাটার। কেন তারা যে বক্তব্য বাংলাদেশে দেন আমরা তো শুনি, এটা তেমন কিছু হবে না। কিন্তু মূল ব্যাপারটা হলো এখানে প্রেক্ষাপটটা বিবেচনা করতে হবে যে তারা প্রথমত বিলেত গেলেন, দ্বিতীয়ত এখানে তারা অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন, তৃতীয়ত হলো তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে একটা পক্ষ থেকে, শক্তিশালী পক্ষ থেকে, এবং এই যে তারা যে সেখানে গেলেন তার পেছনে ফাইন্যান্স থেকে শুরু করে সমস্ত কিছু একটা শক্তি করেছে। বাংলাদেশে একটা শক্তি করেছে, বিদেশে একটা শক্তি করেছে, এবং এটার কারণে কি হলো, এখন সরকারের পক্ষ থেকে যদি কোনো সরকার দলের সংসদ সদস্য তাকে আহ্বান করা হয় বক্তব্য দেওয়ার জন্য, কোনো মন্ত্রী যান, কোনো এমপি যান, কিংবা সরকারি দলের ছাত্রদলের সভাপতিকে সেখানে নেওয়া হয়, তাহলে ধরে নিতে হবে যে এটা অ্যাজ ইউজুয়াল। যদি সরকার চেষ্টা করে সেটা না করতে পারে বা তাদেরকে কেউ ডাকে, ধরে নিতে হবে সামথিং ইজ হ্যাপেনিং, সামথিং ইজ কুকিং, কিছু একটা রান্না হচ্ছে। 2 নম্বর হলো যে এই যে তাদের আগমনকে কেন্দ্র করে সেখানে যে আওয়ামী লীগ রিয়াকশন দেখাচ্ছে, তারা তাদের যে নর্মাল ফেনোমেনা রয়েছে, ফেনোমেনা অনুযায়ী এয়ারপোর্টে গালাগালি করেছে, তারপর সেখানে তারা অক্সফোর্ডে গিয়ে তারা মিছিল মিটিং করেছে। এটা আসলে যদি জামাতের আমির যেতেন ইটস ওকে, কিন্তু হাসনাদের সাথে, সাদিক কায়েমের সাথে তারা যে আচরণগুলো করছে এবং তারা যেভাবে প্রসেশন করার চেষ্টা করছে, ইট মিনস সাদিক কায়েম এবং হাসনাত জাস্ট লাইক মনে হচ্ছে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আগামী দিনে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী, আগামী দিনে আওয়ামী লীগের কন্টেম্পোরারি অপোনেন্ট। এই জিনিসগুলো মনে করার কারণেই তারা তাদেরকে এইভাবে সম্মানিত করার চেষ্টা করছেন। মানে বিরোধী পক্ষ যখন আপনাকে যত বেশি গাল দেবে, যত বেশি বাধা দেবে, এটা আসলে রাজনীতির ময়দানে এক ধরনের অ্যাক্রিডেশন। তো সেই অ্যাক্রিডেশনটা সাদিক কায়েম সাহেব পেয়ে গেলেন, হাসনাত
আবদুল্লাহ পেয়ে গেলেন এই বিলেত গমনের মাধ্যমে। এখন এর কাউন্টার গালাগালি করে লাভ হবে না, সমালোচনা করে লাভ হবে না, ঈর্ষা দেখিয়ে মানে হিংসায় কুটি কুটি করে নিজের কান নিজে কেটে ফেলে কোনো লাভ হবে না। তারা যে কাজটি করেছে এর চাইতে ভালো কিছু বিএনপিকে করতে হবে, এর চাইতে আকর্ষণীয় কিছু আওয়ামী লীগকে করতে হবে। এখানে যদি আওয়ামী লীগের এই সেম ডিবেটিং ক্লাবে যদি এখন আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী